আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত একদিকে মনোনয়ন দিচ্ছে, আরেকদিকে ভোট পেছানোর দাবি করছে, বলছেন রিজভী। এদিকে সবার আগে বিপদে পড়বে জামায়াত, তারপর পড়বে বিএনপি, বলছেন গোলাম মাওলা রনি। জানাবো সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চ, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো 3 বছরের মেয়েকে খুন করে খালে ফেলে বাবা লুকায় খাটের নিচে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত একদিকে মনোনয়ন দিচ্ছে, আরেকদিকে ভোট পেছানোর দাবি করছে, বলছেন রিজভী। জামায়াত একদিকে মনোনয়ন দিচ্ছে, আরেকদিকে ভোট পেছানোর দাবি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন, জামায়াত 33 থেকে 34 আসনে প্রার্থী দিয়েছে, অথচ এখন তারা নির্বাচন পেছাতে চায়। তিনি বলেন, আপনারা নির্বাচন পেছাতে চান কেন? বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে 5 আগস্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে 1.5 বছর সময় পাওয়া যাবে। এত সময় কি সংস্কার করার জন্য যথেষ্ট নয়? পরোক্ষভাবে জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, একদিকে তারা নির্বাচন পেছানোর দাবি করছে, অন্যদিকে কিছু আসনের প্রার্থীও দিচ্ছে। এটাই হলো দ্বিচারিতা। রিজভী বলেন, জনগণের মনোভাব বুঝতে জামায়াতের ইতিহাস ব্যর্থ। 1971 সালে তারা যদি জনগণের মন বুঝতো তাহলে মুক্তিযোদ্ধার বিরোধিতা করতো না। তারা 1986 সালে এরশাদের অধীনে শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে যেত না। তারা সবসময় জনগণের মতামতকে উপেক্ষা করেছে। আসলে তাদের কাছে জনগণের কোনো বিষয়ই না। তিনি অভিযোগ করে বলেন, জামায়াত নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি করে, কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। তাই তো তারা একা নির্বাচন করলে 2-1টার বেশি আসন পায় না। রিজভী বলেন, এই দেশের বেশিরভাগ মানুষ মুসলমান, আর মুসলমানরা কথা রাখে, কিন্তু তারা কোন দিক দিয়ে কথা রাখে না? খালেদা জিয়ার কথা রেখেছেন। তিনি বলেন, দেশবাসী এখনো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। আমাদের অনেক নেতাকর্মী ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, নির্যাতন সহ্য করেছে। তিনি বলেন, কিছু দল হয়তো নির্বাচনের সময় পিছিয়ে দিতে নিজেদের অবস্থা জোরদার ও রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার কোনো দল বা ব্যক্তিকে সুবিধা দিতে বাড়তি সময় দেবে না। আমরা চাই তারা নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন সম্পূর্ণ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক, কারণ রাষ্ট্র পরিচালনা অনেক দায়িত্বই নির্বাচিত সরকারের। আওয়ামী লীগ একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যারা একসময় অংশ নিয়েছিল, এখন তারা নিজেদের অবস্থা পরিবর্তন করছে বলে উদ্বেগ প্রকাশ করেন রিজভী। কারবালার প্রসঙ্গে টেনে রিজভী বলেন, ইমাম হোসাইন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন। আজকের কিছু রাজনৈতিক দল সেই ইতিহাস থেকে কিছু শিখছে কিনা জানি না। নির্বাচন সময় পেছনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে রিজভী বলেন, সমতা ভিত্তিক পরিবেশ তৈরির জন্য এখনো যথেষ্ট সময় আছে। তাহলে ভোট পেছানোর দরকার কি? সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা রাজনৈতিক নয়, বরং সামাজিক অপরাধ বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও দোষীদের বিচারের আয়ত্তায় আনা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। নির্বাচনের দোষ কি? সবার আগে বিপদে পড়বে জামায়াত, তারপর পড়বে বিএনপি, বলছেন গোলাম মাওলা রনি। রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার নতুন আভাস দিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তার মতে, বর্তমান ঘোলাটে রাজনীতিতে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াত ইসলামী, এরপর পড়বে বিএনপি। এমনকি 2018 সালের আগে কোনো জাতীয় সংসদ নির্বাচনে তিনি কোনো সম্ভাবনা দেখছেন না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। 2026 সালে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। 2027 সালে নির্বাচন হতে পারে, নাও হতে পারে, তবে 2028 সালে নির্বাচন হবে। 2026 ও 2027 সালের মধ্যে খেলোয়াড়ের সেট বদলাতে হবে। এই রকম সেট থাকলে জাতীয় নির্বাচন তো দূরের কথা, একটা স্থানীয় নির্বাচনও সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়। তিনি বলেন, সংস্কার যা হচ্ছে এগুলো কিছুই হবে না, এটা অবিনশ্বর। যে সংস্কারগুলো করছে তার একটাও বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব নয়। যে মানুষগুলো এগুলো করছে তারা কিছু ক্ষেত্রে আমেরিকাকে কপি করছে, কিছু ক্ষেত্রে ভারতকে কপি করার চেষ্টা করছে। ফলে এখনো শুধু টাকা আর সময়ের অপচয় হচ্ছে।
তিনি আরো বলেন, রাজনীতি খুব প্রতিহিংসা সাধারণ, রাজনীতিতে কেউ কাউকে ক্ষমা করে না। যুদ্ধের ময়দানে অনেকেই ক্ষমা করে, কিন্তু রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেয় না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা এই সরকারের আমলে যতটুকু নিগৃহীত হয়েছিল, অপমানিত হয়েছিল, তা কড়াই গন্ডায় আদায় করে ছাড়বে। এটাই হবে দেশের নিয়তি। কাজেই তারা যে সংস্কার করতে পারছে না, এটা যত দ্রুত বুঝতে পারবেন, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। গোলাম মাওলা রনি বলেন, রাজনীতিতে সেরকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে, এরপর বিপদে পড়বে বিএনপি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এইসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, রাজনীতিতে যে রকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে। জামায়াতের ঘোর শত্রু ইসলামী সংগঠন মাজার ভাঙবে, কিন্তু দায় পড়বে জামায়াতের ঘাড়ে। ধর্ম সংক্রান্ত যা ঘটছে সবই জামায়াতের ঘাড়ে পড়বে, অথচ তারা এইসব ঘটনায় জড়িত নন। তিনি বলেন, জামায়াতের পর বিপদে পড়বে বিএনপি। এখনো হয়তো আওয়ামী লীগের লোকরা চাঁদাবাজি করছে, কিন্তু নাম হচ্ছে বিএনপির। রাজনৈতিক দলগুলোর এমন একটি ঘূর্ণিপাকের মধ্যে পড়েছে, যেখান থেকে বের হওয়ার অবস্থা নেই যতক্ষণ না পর্যন্ত নতুন নেতৃত্ব আসবে। সীমান্তে হত্যা বন্ধ না হলে রং মার্চ, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে অগ্রসর চালানো হলে লং মার্চ ঘোষণা করা হবে। সীমান্তে অগ্রসর মেনে নেওয়া যাবে না। সীমান্ত রক্ষা করব। সীমান্তের প্রায় নিরীহ বাঙালিদেরকে হত্যা করা হয়। তিনি বলেন, দেশে মৌলিক সংস্কার করতে হবে, সব জেলা থেকে বৈষম্য দূর করতে হবে। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, সেই স্বপ্নই আমরা দেখি। জনগণের বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমাদের নিকট আমানত। নতুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বৈষম্য করার সুযোগ দেওয়া যাবে না, বিচার এবং সংস্কার করতে হবে, এটাই আমাদের দাবি। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের একটা বার্তা দিয়ে এসেছি। সেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদের স্বপ্ন দেখায়। যে বার্তা এখন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়, আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি। এনসিপির মুখ্য সংগঠন সার্জিস আলমের সঞ্চালনায় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা আর কোনো রাজনৈতিক বৈষম্য দেখতে চাই না, নতুন সংবিধান চাই। নতুন সংবিধান করতে হবে, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যাতে ভারত, আমেরিকা, চীন কেউ আমাদের দিকে তাকাতে না পারে। 3 বছরের মেয়েকে খুন করে খালে ফেলে বাবা লুকায় খাটের নিচে। 3 বছরের কনিস ফাতেমা হয়তো এখনো বাবা শব্দটি ঠিক মতো বলতে শেখেনি, অথচ সেই বাবার হাতেই থেমে গেল তার জীবন। নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে শিশুটিকে হত্যা করে বাড়ির পাশের খালে ফেলে দেয় পাষাণ পিতা। পরে নিজেই গিয়ে লুকিয়ে পড়ে খাটের নিচে। নিহতের মা জোসনা আক্তার জানান, ঘটনার সময় তিনি পাশের একটি বাড়িতে গৃহকর্ম করছিলেন। হঠাৎ তার বড় সন্তানেরা দৌড়ে গিয়ে জানান তাদের বাবা রড হাতে পাগলের মতো আচরণ করছে। তিনি বলেন, আমি দৌড়ে এসে দেখি মাটিতে পড়ে আছে আমার মেয়ে কনিস, পাশে পড়ে আছে একটা ছাগল, তাকেও মেরেছে। আমি চিৎকার করে উঠলে সে মেয়ে কনিসকে তুলে নিয়ে চলে যায়, বলেন কান্না ভেজা কণ্ঠে কনিসের মা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।